কলঙ্কের তিলক পর্যন্ত লাগতে দিব না বেলা। এই দেখো, আমি গ্লাভস পরে তোমার হাত ধরেছি বেলা। তোমাকে একবার হালাল ভাবে স্পর্শ করব। কেন? আমাদের সময় আসছে না বেলা? অপেক্ষার সুরে লোকটি আমার হাত ছেড়ে দিল। গার্ডগুলো দিকে চেয়ে বলল, এনেছিস? ওর গায়ে কেউ পানি দে, হুঁশ আন। কষ্ট মজায় হুঁশে চিৎকার না করলে পাওয়া যায় না। সাথে সাথেই একজন গার্ড একটা তোয়ালে লোকটির দিকে এগিয়ে দিল। আরেকজন ছেলেটির গায়ে পানি দিতে ছেলেটি চিৎকার করে উঠল। ছেলের চিৎকার, আমিও চিৎকার করে উঠলাম। ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল, ঝিনুক, উনি কে? আমাকে বাঁচাও, আমি ভুলে তোমার হাত ধরে ফেলেছি ঝিনুক, আমি সরি। ঝিনুক বলতে বলতে লোকটি ছেলেটির হাতটা তরোয়ালের আঘাতে শরীর থেকে আলাদা করে ফেলল। ফিকনি দিয়ে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ছেলেটি ঘোমরাচ্ছে। পুরুষটি আমার দিকে তাকিয়ে বলল, ভয় পেও না বেলা, আমি আছি তো। তুমি খুব বেশি ভয় পাও, এত ভীতু কেন তুমি? লোকটি ছেলেটির কাটা হাতটাকে তরোয়াল দিয়ে আরো কয়েকবার আঘাত করল। চোখের সামনে হাতটা খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেল। মানুষকে একটা হাত গরুর গোস্তের মতো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে আছে। চোখের সামনে এক ভয়ঙ্কর অবস্থা দেখে আমি আর হুঁশ থাকতে পারলাম না। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম। বলিষ্ঠ দেহে পুরুষটা মাস্কের ভিতরে মুচকি হেসে উঠল, বলল, ছেলেটি হাসপাতালে ভর্তি করিয়ে দে, যাবতীয় খরচ দিয়ে দিবি, যে করে হোক বেঁচে থাকা চাই। যা বললে। গার্ডগুলো লোকটিকে নিয়ে চলে গেল। প্রেমিক পুরুষটি তার প্রেয়সীর দিকে এগিয়ে আসলো, গুনগুনিয়ে গান ধরল। এরপর হো হো করে হেসে উঠল। প্রেয়সীর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রেয়সীর দিকে ঝুঁকে তার কপালে পরশ দিতে গিয়েও দিল না, মুখ বরাবর একটা ফু দিয়ে বলল, হ্যাপি বার্থডে বেলা। সবার অগোচরে প্রথম উইশটা আমি করলাম। আজ থেকে তোমার জীবনে আমার আগমন ঘটল। অ্যাগেন হ্যাপি বার্থডে। লোকটি উঠে গেল। হুন্ডিটা খুলে চুলটা টেনে নিজেকে শান্ত করল। হুন্ডিটা করে আবারও শীষ বাজাতে দুজন গার্ড দৌড়ে এলো। মাথা নিচু করে বলল, বস। লোকটি আমার প্রেয়সীকে আস্তে করে উঠাও, গাড়িতে আরেকটা মেয়ে আছে, ওদের দুজনকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবে। পকেট থেকে একটা কাগজ বের করে হাসপাতালের ঠিকানাটা দিয়ে দিবে, যাও। মেয়ে দুটি ঝিনুককে খুব সুন্দর করে তুলে নিল, যেন ঝিনুক ব্যথা পেলে ওদের জীবন তরলের আঘাত চলে যাবে। জ্ঞান ফিরতে আমি নিজেকে হাসপাতালে পাই। সাথে সাথে আমার সমস্ত ঘটনাটি মনে পড়ে। চিৎকার করে বললাম, ওরে মেরো না, ওর দোষ নেই, আমি ক্ষমা করে দিয়েছি, তুমি শাস্তি দেওয়ার কে? ওর হাত কেটে ফেলো না। মারিয়া মারিয়া ওই সিএনজিতে আছে। লোকটি সাইকো, চোখ দিয়ে পানি পড়ছে। আমার সামনে এখন ওই দৃশ্যগুলো ভেসে উঠেছে। গা শিহরে উঠল। একটা নার্স আমাকে শান্ত করার চেষ্টা করলো। উনি আমাকে বলল, পাশে কেবিন আর একটা মেয়ে ঠিকঠাক মতোই আছে, সে আমাকে একটু ঘুমাতে বলল, ইঞ্জেকশন পুশ করতে। আমি ঘুমিয়ে গেলাম। হাসপাতালের করিডোরে বর্তমান সময় এমপি দাঁড়িয়ে আছে। এ ফ্লোরটা সম্পূর্ণ পুলিশ দিয়ে ঘেরা। সমুদ্র চিন্তিত, খুব বেশি চিন্তিত। সে অঙ্ক কষতে ভুল করেছে। ঝিনুক হাসপাতালে এলে কি করে? ঝিনুক জ্ঞান ফিরতে উল্টোপাল্টা বলছে কেন? তার প্রিয়তমা তো এত দুর্বল না। একটা নার্স কেবিন থেকে বের হলো, বলল, স্যার, মেম এর জ্ঞান ফিরেছে। কথাটা শুনে লেট হয়েছে। সমুদ্রের কেবিনে যেতে লেট হয়নি। দরজা খুলে সমুদ্র ভাইয়াকে দেখেই আমি বেড ছেড়ে উঠে গেলাম। সমুদ্র ভাইয়া বেডের পাশে বসতে আমি জড়িয়ে ধরে কান্না শুরু করলাম। কান্না করতে করতে বললাম, তাকে আমি দেখেছি সমুদ্র ভাইয়া, সে ওই ছেলেটিকে মেরে ফেলেছে। মারিয়া সিএনজিতে জ্ঞান হারিয়ে পড়েছিল সমুদ্র ভাইয়া। সমুদ্রের বুকের ভিতর হাহাকার হা হা করে উঠল। সমুদ্র ঝিনুককে খুব করে মিশিয়ে নিল, বলল, মারিয়া ঠিক আছে, তুই কার কথা বলছিস চুড়োই? জান আমার, এমন পাগলামি করিস কেন? আমি আছি তো, কি হয়েছে আমাকে খুলে বল।
সমুদ্র ভাইয়া আদর ভরা কণ্ঠে। আমি তাকে আরো জোরে জড়িয়ে ধরলাম। বড় একটা নিঃশ্বাস নিলাম। কান্না করতে করতে সবকিছু খুলে বললাম। সমুদ্র ভাইয়া আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বলল, ঝিনুক, এভাবে ভীতু হলে দুনিয়াতে টিকে থাকতে পারবি না তো। আমি বুঝছি কি হয়েছে, অনেক কিছুই হয়েছে, কিন্তু আমার চোরেই তোকে এগুলো কাটিয়ে উঠতেই হবে। তুই নাকি জার্নালিজম নিয়ে পড়তে চাস, তাহলে শক্ত না হলে চলবে? আমি সমুদ্র ভাইয়ার দিকে তাকালাম। তার মুখে প্রতিক্রিয়া বুঝতে পারলাম না। সে হয়তো গভীর কিছু ভাবছে, অবশ্যই গভীর। আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। সমুদ্র ভাইয়ের বুক থেকে উঠে যাব, কিন্তু সমুদ্র ভাইয়া তার বুকের মধ্যে আরো জোরে জড়িয়ে ধরল। সমুদ্র ভাইয়া এত শক্ত করে ধরেছে যে আমি চ্যাপ্টা আলু ভর্তা হয়ে যাচ্ছি। বললাম, উফ সমুদ্র ভাইয়া, এত জোরে কেন ধরছেন? আমি শেষ হয়ে যাচ্ছি। তোমার কি আমাকে চ্যাপ্টা আলু ভর্তা বানানোর ইচ্ছে নাই? সমুদ্র ভাইয়ের হাতের বাঁধন আলগা হয়ে গেল। আমি তার থেকে একটু দূরত্ব বজায় রেখে ভুরু কুঁচকে তাকালাম। সমুদ্র ভাইয়াকে মলিন লাগছে কেন যেন। আমার মন বলছে সমুদ্র ভাইয়া হৃদয় কান্না করছে, সেটা তার মুখের মলিনতা প্রকাশ করছে। সত্যি কি তাই? হঠাৎ সমুদ্র ভাইয়া তার দু হাত আমার গালে আলতো করে রেখে বলল, আমাকে ছেড়ে চলে যাবি না তো চড়ুই? বল যাবি না। ব্যর্থতার কণ্ঠস্বর। আমি তোকে ছাড়া এক বিন্দু নিঃশ্বাস নিতে পারবো না, মরে যাব। যখন তোকে পাওয়ার কোনো চান্স ছিল না, তখন আল্লাহ তোকে আমার নামে আবদ্ধ করে দিয়েছে। এখন পেয়েও আমি সারাক্ষণ তোকে না পাওয়ার আশঙ্কায় ভুগছি রে চড়ুই পাখি। দিন যত যাচ্ছে আমি শক্তপোক্ত মানুষ, শারীরিক মানসিক দুই দিক থেকে দুর্বল হয়ে পড়ছি। আমি পারছি না চড়ুই পাখি, সত্যি আমি আর পারছি না। জানিস চড়ুই বউ, প্রতিদিন আমাকে একটা জিনিস কুরে কুরে খায়। তোর আমার বয়সের দূরত্ব এত বেশি হলো কেন? একটু কম হলে কি ক্ষতি হতো? আমার ভাগ্যটা মনে হয় খুব খারাপ চড়ুই পাখি, খুব। সমুদ্র ভাইয়ের গলার স্বর ভার হয়ে গেল। সে দ্রুত আমার সামনে থেকে উঠে জানালার দিকে চলে গেল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। জীবন এই প্রথম সমুদ্র ভাইয়াকে আমি এত ভেঙে পড়তে দেখলাম। আমি এই শক্ত পোক্ত মানুষটাকে এত অসহায় এর আগে কখনোই দেখি নাই। যে কোনো পরিস্থিতি সামলাতে সে খুবই বিচক্ষণ, চতুর, দাবার চাল উল্টে দিতে ওস্তাদ। তার অসহায়তা আমার কাছে এত কষ্ট কেন? আমার কলিজাটা ধক করে উঠল। আমার হৃদয় কান্না করছে সমুদ্র ভাইয়ার জন্য। হ্যাঁ করছে, কিন্তু কেন? চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। উত্তর খুঁজতে আমি ব্যস্ত হয়ে পড়লাম। সমুদ্র ভাইয়ার সাথে নানু বাড়ি ফিরলাম। মারিয়া আগেই বাড়ি পৌঁছে গেছে। এখন সন্ধ্যা প্রায় 7টার কাছাকাছি। কলিং বেল চাপতেই সাথে সাথে দরজা খুলে দিল মানি। আর নানি আমাকে দেখে জড়িয়ে ধরল। নানু হাউমাউ করে কান্না শুরু করলো। আমার সারা শরীর হাত বুলিয়ে দিচ্ছে। সমুদ্র ভাইয়া আর আমি বাড়ির ভিতরে ঢুকলাম। মামা মামি নানুর সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর মারিয়ার সাথে উপরে চলে গেলাম। বড় চাচার কড়া আদেশ, আমাকে শেখ বাড়িতে ফিরে যেতে হবে। পড়াশোনা নিজ বাড়িতে থেকেই করতে হবে। বড় চাচার আদেশ অমান্য করা ক্ষমতা আমাদের কারোই নেই। তাছাড়া সমুদ্র ভাইয়াও ভালো করে অনেক কিছু বুঝালো। এমন একটা বড় কাণ্ড ঘটেছে, এটা দ্বিতীয়বার ঘটবে না তা কোনো গ্যারান্টি নেই। তাছাড়াও নানু মামা মামি ও সেই কথায় সায় দিচ্ছে। তাই সব নিয়ম ভেঙে আমি শেখ মহলে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। সমুদ্র সোফায় বসে আছে, ঝিনুক আসার অপেক্ষা করছে। ঝিনুকের মামার কিছু কাজ ছিল, তার সে বাধ্য হয়ে সমুদ্রকে রেখে চলে গেল। সোফায় ঝিনুকের নানু আর সমুদ্র বসে এটা সেটা গল্প করছে। ঝিনুকের মামি আর মায়নের বউ রান্নাঘরে চা ব্যবস্থা করছে। মিনিট পাঁচেক পর মায়নের বউ চা নাস্তা নিয়ে এগিয়ে এলো। টেবিলের ওপর নাস্তা রেখে সমুদ্রকে দেখে বলল, নিয়ে যাও, নিয়ে যান। এমন মেয়ে সুটকাকে এই বাড়ি থেকে নিয়ে গেলেই ভালো হবে। যে মেয়ে মাঝরাতে বড়দের না জানিয়ে রুমে পুরুষ মানুষ ঢোকায়, আকাম কুকাম করে, জামা কাপড় বারান্দায় শুকায়, তাদের সাথে এরকমই হয়। আবার কোন নাগর জুটিয়ে ফান্দে পড়েছে, ঢং করার জায়গা পায় না, অসভ্য মেয়ে কোথাকার। ঝিনুকের নানি চটে উঠল। কিছু বলার আগে সমুদ্র হু হু করে হেসে উঠল। বলল, শুনছি
গলায় চুলকানি মহিলার মানুষ নাকি সব জায়গায় চুলকায়, তার দুরন্ত নমুনা হলেন আপনি। তা কোন কোন জায়গায় চুলকাচ্ছে আপনার? আপনার কি খুব কষ্ট হচ্ছে? মধ্যে রাত ঝিনুকের রুমে আমি এসেছিলাম বলে? হ্যাঁ। যুগ পাল্টে গেছে। আগে ভাইয়ের বউকে সম্মান দেওয়া হতো মাতৃকুল্যে, এখন নাকি ভাইয়ের বউকে সম্মান দেওয়া হয় বউয়ের মর্যাদা দিয়ে। তা আপনি বললে আজকে রাতে আপনার রুমে আমি আসবো নাকি? করবেন নাকি আকাম কুকাম? মায়ানের বউ চোখ উল্টে তাকালো সমুদ্রের দিকে, বলল, ছি ছি, কি কথাবার্তা! শেখ বংশের ছেলে মেয়েরা এমন হয়? আপনি কিন্তু এবার বেশি। সমুদ্র মায়ানের বউ, রাইট। কেঁচো খুঁড়তে গিয়ে সব বের করবেন না। শেখ বংশের পরিচয় কর্মকাণ্ড পরে কোন একদিন দেখাবো। তার আগে আপনি যে বংশ থেকে উঠে এসেছেন এই বাড়িতে তার বিস্তার করতে আসবেন না। নানি, শাশুড়ি, সময় থাকতে এই মেয়েকে বুঝিয়ে দাও। সমুদ্র জিনিসের প্রতি চোখ তুলে তাকালে সমুদ্র সে চোখ তুলে নেওয়ার ক্ষমতা রাখে। মুখে জবাব ছিঁড়ে আমি নিরে কুত্তাদের খাওয়াতে দুইবার ভাববো না। সময় থাকতে ঘরের চৌকাঠ পাল্টাও, না হয় এই মাঝে ঝিনুকটা সমস্ত গাঠটি বস্তা নিয়ে নিচে নামলাম। আহা, কি যন্ত্রণা! এত বস্তা একটু আনতে আমি হাঁপিয়ে গেছি। ড্রাইভার সহ সমুদ্র ভাইয়া গ্যারেজ গুলো গাড়ি উঠালো। সবাইকে বিদায় দিয়ে আমি রওনা দিলাম আমার বাড়ি। 4টি বছর এ বাড়িতে কাটিয়েছি। কত সুখ, দুঃখ, আনন্দ স্মৃতি রয়েছে এখানে। ঢাকা শহরের রাস্তায় জ্যাম থাকতে তা কি করে হয়? আজও ব্যতিক্রম নয়। বিগত আধ ঘন্টা ধরে যেন বসে আছি, অথচ গাড়ি আর জায়গা থেকে এক চুল পরিমাণও নড়েনি। বাইরের দিকে তাকিয়ে আছি, মন আর মস্তিষ্ক বরাবর ওই ঘটনাটুকু স্মৃতিতে বিচরণ করতেছে। আমি ভেতর থেকে এখনো ভয় পাচ্ছি, কিন্তু সবার সামনে হাসি মুখে বলে বেড়াচ্ছি আমি ভুলে গেছি, তেমন কিছু হয় নাই। সত্যিই কি তাই ভাবছি? হঠাৎ করে ঘাড়ে স্পর্শ পেতে চমকে সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম। আমাকে টেনে আমার মাথাটা তার বুকে রাখলো, বলল, বেশি ভাবিস না, আমি আছি, ভরসা রাখ আমার উপরে। সত্যি ভরসা খুঁজে পেলাম। কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে গেলাম। জ্যাম ছেড়ে দিল, গাড়ি নিজ গন্তব্যে চলছে। ঘড়ির কাঁটা 9টার উপরে। আমার বাড়ি প্রবেশ করতে মা চাচিরা দৌড়ে এলো। মা আমাকে তার বুকের সাথে মিশিয়ে নিল। আমার হাত থেকে পা পর্যন্ত গুটিয়ে গুটিয়ে সবকিছু দেখছে। চাচিরাও মাথা থেকে বুলিয়ে দিচ্ছে। মা, তুমি কি করছো? আমার কিছু হয় নাই, ছাড়ো। আমি ঠিক আছি, আমি ছোট মানুষ নয় যেমন করছো। মায়ের 2 চোখ ভর্তি পানি। মা কাঁদছে। ওটা হয়তো মায়েদের মমতা, মাতৃত্বের টান। ছেলে মেয়ের কিছু হলে নিজেরাই ঠিক থাকতে পারে না। ঘড়ির কাঁটা রাত 11:55 বাজে। ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হুন্ডি পরা লোকটির কথা ভাবছি। সে কে? সে কি করে জানলো কোচিনের ঘটনা? কোচিনের ছেলেটি কি বেঁচে আছে? তারপর কি হয়েছে? আমি হাসপাতালে কি করে? এতগুলো প্রশ্ন একসাথে মাথায় ঘুরপাক খাচ্ছে। উফ, অসহ্যকর। হঠাৎ করে দরজায় টোকা পড়ল। এত রাতে কে এলো? আমি দ্রুত দরজাটা খুলে দেখি সমুদ্র ভাইয়া দাঁড়িয়ে আছে। সমুদ্র ভাইয়া আপনি? সমুদ্র, আমি ছাড়া অন্য কেউ আশা করছিলি নাকি? শোন, এ জীবনে আমি ছাড়া তোর আর কোনো গতি নেই, বুঝলি? কপালে টোকা দিল। সমুদ্র ভাইয়া আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার রুমে ঢুকে গেল। উনি বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমিও পিছু পিছু তার সাথে বারান্দায় গেলাম। না, তা নয়, কিন্তু মধ্যরাতে তুমি আমার এখানে? সমুদ্র ভাই দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল। বলো, নিজের বউ যদি জামাইকে বলে এত রাতে এখানে কি করছো, তাহলে নিশ্চিত আমাকে বাড়ির আঙিনায় একটা কুয়া করে সেখানে মাটি চাপা দেওয়া দরকার। আহ, কি বেদনাদায়ক জীবন আমার। আমি নিভু নিভু চোখে সমুদ্র ভাইয়ের দিকে তাকালাম। তিনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, চোখ বন্ধ কর। কেন? সমুদ্র, এত বেশি কথা কেন বলিস চোরে? যা বলছি তাই কর। সমুদ্র ভাইয়ার কথোপকথন চোখ বন্ধ করলাম। সমুদ্র ভাইয়া আর আমি আমাদের বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ কানের কাছে উষ্ণ নিঃশ্বাসের আওয়াজটা আমি কেঁপে উঠলাম। সমুদ্র ভাইয়া ফিস ফিস করে বলল, হ্যাপি বার্থডে চড়ুই। মুখ ফুলিয়ে 2 পা পিছিয়ে গেলাম। বললাম, এতক্ষণ পর সময় হলো বার্থডে উইশ করার জন্য, লাগলো না? তোমার তো আমাকে ভুলেই গেছো। চোখে উল্টিয়ে সমুদ্র ভাইয়া হো হো করে হেসে বলল,
পাগলি, সারাদিন একবারও মোবাইলের কাছে গিয়েছিস? দেখতো সবাই কত উইশ করছে। ইস, সত্যিই তো ভুলে গেছি, আজ এমন একটা ঘটনা ঘটে গিয়েছে আমি ভুলেই গেছিলাম মোবাইলের কথা। যাকগে, ভুলে গেছি, এখন মোটেও হারা যাবে না। মহিলারা তর্কে কখনোই হেরে যায় না, তাই আমি ডিসিশন নিলাম আমি হারবো না, তর্ক চালিয়ে যাব। মানলাম, কিন্তু আপনি কাল 12টায় উইশ না করে আজ 12টায় উইশ করছেন কেন? এর কোনো অজুহাত আছে আপনার কাছে? সমুদ্র: আছে, অবশ্যই আছে, শোন। এবার কলেজের লাইফে হিমু সমগ্র পড়েছিলাম। সেখানে আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ বলেছেন, রাত 12টা মানে নিউট্রাল সময়। এই সময় সবকিছু শূন্য। তাই তোর জন্মদিনের শেষ সময়টা এখন নিউট্রাল আবদ্ধ আছে, বুঝলি? এই ছিল আপনার অজুহাত। মহা সুন্দর, সবকিছু ব্যাখ্যা আপনার কাছে পাওয়া যাবে। সমুদ্র ভাইয়া বিচক্ষণ ভঙ্গিমায় উত্তর দিল, ইস, রাগে গা পিত্তি জ্বলে গেল। দাঁতে দাঁত চেপে কিছু বলবো তার আগে সমুদ্র ভাইয়া তার পকেট থেকে একটা বক্স বের করে দিল। লাল বক্সটা জোছনার আলো আরো চকচক করছে। এটা কি সমুদ্র ভাইয়া? সমুদ্র পিছনে ফিরে দাঁড়ায়, আমিও পিছন ফিরে দাঁড়ালাম। হঠাৎ সমুদ্র ভাইয়া আমার সাথে দাঁড়ালো। সমুদ্র ভাইয়ার শরীরে পারফিউম ঘ্রাণ আমি অনুভব করছি। শরীরের দ্বিতীয় দফা কেঁপে উঠলাম। সমুদ্র ভাইয়া আমার এলোমেলো চুলগুলো এক সাইড করে গলায় একটা লকেট পরিয়ে দিল। গলার ঘাড়ে একটা পরশ এঁকে দিয়ে ফিসফিস করে বলল, এটা তোর বার্থডে গিফট, চড়ুই বউ। আমার দেওয়া প্রথম উপহার, চড়ুই বউ। জানিস, আমি কোনো সবার শেষে তোকে উইশ করলাম। গভীর নেশালো কণ্ঠে। উফ, সমুদ্র, তোর জীবনে নতুন অধ্যায় আমাকে দিয়ে কবে শুরু হয়ে গেছে। এখন মধ্য জীবনে আমার হাতে হাত রেখে সবকিছু সাক্ষী হবি, উপভোগ করবি, আর শেষ জীবনে আমাতে অস্ত হবি। বুঝলি চড়ুই বউ, অন্যরা হয়তো আমাদের প্রিয়তমাকে প্রথমে উইশ করা প্রতিযোগিতা করে, কিন্তু আমি সমুদ্র আমার প্রিয়তমাকে কোনো কিছু ভাগাভাগি করতে চাই না। প্রিয়তমার জন্য সবকিছুই হবে ভিন্ন। সমুদ্র ভাইয়া দূরে সরে গেল। আমি খুব লজ্জা পেয়েছি। এমন করে কেউ কাছে আসে, আমার হার্টবিট 360 ডিগ্রি বৃত্তাকার চক্রাকারে ঘুরছে। আমি তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু মনে হচ্ছে সত্যি সময় নিউট্রালে স্থির হয়ে গেছে। নিজের আড়িষ্টকাঠিও সমুদ্র ভাইয়ার দিকে ঘুরে দাঁড়ালাম। মাথা নিচু করে সমুদ্র ভাইয়াকে বললাম, ধন্যবাদ। সমুদ্র ভাইয়া এগিয়ে এলো, আমার কপাল একটা পরশ দিয়ে বলল, রাত জাগবি না, ঘুমিয়ে পড় যা। সে দ্রুত রুম থেকে চলে গেল। সে চলে গেল, আর একটু থাকলে কি হতো। উফ, মানুষটা এমন কেন? তবে তার প্রেজেন্টেশন আমার মন সবসময় ভালো হয়ে যায়, আজও ব্যতিক্রম নয়। খুশি মনে ঘুমাতে চলে গেলাম। অন্যদিকে সমুদ্র নিজের রুমে গিয়ে বেডে বসে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। বহুত কষ্টে নিজেকে কন্ট্রোল রেখেছে। পুরুষ মানুষ নিতান্তই নারীর কাছে গেলে নেশা আসক্ত হয়ে পড়ে। আর যদি প্রিয়তমা ঝিনুকের মতো আবেদনময়ী হয়, তাহলে সমুদ্র তো পাগল হবেই। হঠাৎ করে সমুদ্র ফোন কেঁপে উঠল। সমুদ্র নিজেকে ড্রাইভার করার জন্য ফোনটা রিসিভ করে ওপাশ থেকে বলল, স্যার, আজকে একটা হাসপাতালে দুপুর 2টা অথবা 2:30টার দিকে এক ছেলে হাসপাতালে হাত কাটা অবস্থায় ভর্তি হয়েছে। কি করে হয়েছে সকলের অজানা। ছেলেটি এখনো হুঁশ ফিরে নাই। আর সমুদ্র, আর কি? দ্রুত বলো। ফোনের ওপাশ এমন কোনো প্রমাণ পাই নাই যেখানে মেওয়া ঝিনুক ও মারিয়া অবস্থা করেছিল। মেমকেও ঝিনুক সেই মেয়েরা হাসপাতালে ভর্তি করেছেন, তাদের খোঁজও পায়নি। সমুদ্র, খোঁজ লাগা, যে করেই হোক আমার সব ডিটেলস চাই। সমুদ্রের আগে ফোনটা কেটে দিল। ফোনটা খাটের আছর দিতে গিয়ে ও দিল না। সমুদ্র ফোনটা ঘুরিয়ে একজনকে কল দিল, বলল, আমি আর্জেন্ট তোকে ঢাকায় চাই। ইটস আর্জেন্সি। ফোনটা কেটে দিল। নিজের মাথাটা চেপে ধরল, বেডে গা হেলিয়ে দিল। চড়ুইকে সম্পূর্ণ করে নিজের করার সময় এসে পড়েছে। দুনিয়ার সামনে মিসেস আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ হয়ে পরিচয় করার সময় এসে গেছে।
এমন হাজারো গম্ভীর অঙ্ক কষছে ব্যস্ত হয়ে পড়ল।